এবার ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র। পুয়ের্তো রিকোয় সামরিক ঘাঁটিতে বেড়েছে মার্কিন সেনা উপস্থিতি। অবৈধ আখ্যা মাদুরোর। গাজায় ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঝড় বাইরন। বৃষ্টিতে তলিয়েছে আশ্রয় কেন্দ্র। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ইসরায়েলি বর্বরতায় শিশু নিহত। পশ্চিম তীরে অভিযানে আটক শতাধিক। ইরানের শাহেদ ড্রোন নকল করে নতুন ড্রোন তৈরি করছে যুক্তরাষ্ট্র। পরাশক্তি হয়েও তেহরানের সামনে মাথা নত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। কটাক্ষ পেজেশটিয়ার প্রশাসনের। এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের। ট্রাম্পের বিরুদ্ধে ভবিষ্যতে তদন্ত না করার শর্ত। দাবি মানার প্রক্রিয়া জটিল বলছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। যুদ্ধের মধ্যেই আলোচনায় উঠে এসেছে ইউক্রেনের সম্ভাব্য প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গ। 3 মাসের মধ্যে নির্বাচন সম্ভব জানিয়ে ভোটের সময় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে পশ্চিমাদের সহায়তা চেয়েছেন জেলেনস্কি। ইউরোপীয় দেশগুলো ইউক্রেনের শান্তি প্রক্রিয়া নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে যাচ্ছে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর। এদিকে ইউক্রেন জুড়ে হামলা জোরদার করেছে রাশিয়া। স্থল অভিযান চালিয়ে দেশটির আরও একটি বসতি দখলে নেয়ার দাবি করেছে মস্কো। কৌশলগত গুরুত্বপূর্ণ শহর পোক্রোভস্কেও বুধবার হামলার খবর পাওয়া গেছে। রাশিয়া ইউক্রেন সংঘাত দিন দিন আরো তীব্র হচ্ছে। বাড়ছে দুই পক্ষের হামলা পাল্টা হামলা। রুশ মন্ত্রণালয় দাবি করেছে ইউক্রেনের আরো একটি বসতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে পুতিনের সেনারা। একই দিনে লিমান, স্লোভিয়ানস্ক সহ কয়েকটি শহরে রাশিয়ার হামলা সফলভাবে প্রতিহত করার দাবি করেছে জেলেনস্কি বাহিনী। চলমান সংঘাতের মধ্যেই আলোচনায় উঠে এসেছে ইউক্রেনের নির্বাচন প্রসঙ্গ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত হলে আগামী 3 মাসের মধ্যেই হতে পারে নির্বাচন। এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সহায়তা চেয়েছেন তিনি। বিষয়টিকে স্বাগত জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনের নির্বাচন আয়োজনের বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনেক আগে থেকেই বলে আসছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ নিয়ে কথা বলেছেন বলে জানান পেসকভ। একদিকে পাল্টাপাল্টি হামলা চলছে, অন্যদিকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক অঙ্গনেও আছে তোড়জোড়। ইউরোপীয় দেশগুলো ইউক্রেনের শান্তি প্রক্রিয়া নিয়ে আরও সমন্বয়কমূলক আলোচনা করতে চলেছে। জার্মানির চ্যান্সেলর জানান, চলমান সংকট সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ বার্লিন। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইউরোপ দৃঢ়ভাবে ইউক্রেনকে সমর্থন দিচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কী কারণে এটি জব্দ করা হয়েছে তা বিস্তারিত জানাননি তিনি। এদিকে ভেনেজুয়েলায় সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে পুয়ের্তো রিকোয় সামরিক ঘাঁটিতে সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এ ধরনের আচরণকে অবৈধ আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনেজুয়েলা সরকারের ওপর চাপ বাড়াতে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। মাদক নির্মূলের নামে দেশটির উপকূলের কাছে মার্কিন রণতরী মোতায়েন, মাদক পরিবহনের অভিযোগে বিভিন্ন নৌযানে হামলার মতো ঘটনাও ঘটেছে। এবার ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মার্কিন সেনাদের সহায়তায় কোস্টগার্ড বড় একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করে। এমন পদক্ষেপের কারণ জানতে চাইলেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প। শুধু জানান, দীর্ঘ সময়ের জন্য এই ট্যাঙ্কার যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকবে। ট্যাঙ্কার জব্দের খবর প্রকাশের দিনই সাবেক রুজভেল্ট রোডস নৌঘাঁটিতে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এরই মধ্যে সেখানে বাড়ানো হয়েছে যুদ্ধবিমান ও হেলিকপ্টারের সংখ্যা। এটিকে ভেনেজুয়েলায় সম্ভাব্য হামলার প্রস্তুতি বলে মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। এদিকে ভেনেজুয়েলা উপকূলের কাছে মার্কিন উপস্থিতি নিয়ে ফের মন্তব্য করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাকাসে এক জনসভায় তিনি বলেন, ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ অবৈধ। দ্রুত এমন আগ্রাসী আচরণ বন্ধের আহ্বান জানান মাদুরো। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদোর পক্ষে পুরস্কার গ্রহণ করলেন তার মেয়ে অ্যানা কোরিনা সসা। তবে মাচাদো নরওয়ে যাচ্ছেন বলে নোবেল কমিটির সঙ্গে ফোন আলাপে জানান তিনি। আত্মগোপনে থাকার কারণে মাচাদো অনুষ্ঠানে আসতে পারবেন না বলেও জানা যায়। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সমর্থকদের সঙ্গে বিক্ষোভে যোগ দিয়েছিলেন মাচাদো। সেখানেই স্বল্প সময়ের জন্য তাকে আটক করে নিরাপত্তা বাহিনী।
এরপর থেকে তিনি জনসম্মুখে নেই। নোবেল কমিটি জানায়, মাচাদোর অনুপস্থিতি প্রমাণ করে তিনি কী ধরনের রাজনৈতিক নিপীড়নের মুখে আছেন। গাজায় টানা বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন আশ্রয় শিবিরে থাকা ফিলিস্তিনিরা। তাঁবু তলিয়ে যাওয়ায় নির্ঘুম রাত পার করছেন অনেকে। এমন পরিস্থিতিতে উপত্যকায় আছড়ে পড়তে যাচ্ছে শক্তিশালী ঝড় বাইরন। পূর্বাভাস অনুযায়ী এটি আঘাত হানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে উপত্যকায় ইসরায়েলি হামলায় এক শিশু নিহত হয়েছে। অন্যদিকে পশ্চিম তীরে দখলদার বাহিনী অভিযান চালিয়ে 24 ঘন্টায় শতাধিক ফিলিস্তিনিকে আটক করেছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ শুরুর বিষয়ে আলোচনা চলছে আন্তর্জাতিক অঙ্গনে। এর মধ্যেও থেমে নেই দখলদার বাহিনীর আগ্রাসন। ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগের দাবি, বুধবার ইয়েলো লাইন অতিক্রম করে সেনাদের কাছে চলে আসায় হামাস সন্দেহে কয়েকজন ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় কয়েকজন হতাহত হয়েছেন। গাজার বাসিন্দাদের কাছে এখন শুধু ইসরায়েলি হামলাই চিন্তার একমাত্র কারণ নয়, প্রকৃতিও নির্দয় হয়ে উঠেছে উপত্যকার ফিলিস্তিনিদের ওপর। নিম্নচাপের কারণে শুরু হয়েছে ভারী বৃষ্টি, ডুবে গেছে আশ্রয় কেন্দ্রের তাঁবু। কিছু কিছু জায়গায় পানির স্তর 40 সেন্টিমিটার ছাড়িয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা। আবহাওয়া পূর্বাভাসেও নেই স্বস্তি। ভারী বৃষ্টির মধ্যেই মরার উপর খাড়ার ঘা হয়ে আসতে যাচ্ছে শক্তিশালী ঝড়। এরই মধ্যে উপত্যকা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। উপত্যকার বিভিন্ন এলাকায় প্রায় 3 লাখ ফিলিস্তিনি পরিবার আশ্রয়হীন অবস্থায় রয়েছে, যাদের জন্য আসন্ন ঝড় তীব্র বন্যা এবং ধ্বংসযজ্ঞ বয়ে আনতে পারে বলে সতর্ক করেছে বিভিন্ন ত্রাণ সরবরাহকারী সংস্থা। গাজায় আগ্রাসনের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও কঠোর অবস্থানে আছে ইসরায়েলি সেনারা। নাবলুস, সালফিত, জেরিকো, জেনিন ও পূর্ব জেরুজালেমে জোরদার করা হয়েছে অভিযান। 24 ঘন্টায় শতাধিক বাসিন্দাকে আটক করার কথা জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। পূর্ব জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে আবারও জোরপূর্বক প্রবেশ করেছে 182 জন অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী। জেরুজালেমের প্রশাসন এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ও সন্ধ্যা 2 দফায় অবৈধ বাসিন্দারা মসজিদের ডোম অফ দ্য রকের কাছে ইহুদিদের ধর্মীয় আচার পালন করে। পুরো সময় জুড়ে মসজিদ কর্তৃপক্ষকে উপেক্ষা করে ইসরায়েলি পুলিশ তাদের পাহারা দেয়। গভর্নরেট আরও জানায়, ইসরায়েলি নিয়ন্ত্রিত গেট দিয়ে 778 জন বিদেশি পর্যটকও মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। সরকারি হিসাব অনুযায়ী শুধু নভেম্বর মাসেই 4266 বসতকারী এবং প্রায় 15,000 বিদেশি পর্যটক আল আকসা প্রাঙ্গণে ঢুকেছে। ইরানের শাহেদ ড্রোন নকল করে নতুন মোড়কে ড্রোন তৈরি করছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ওয়াশিংটনের ব্যঙ্গাত্মমূলক সমালোচনা করেছে তেহরান। জানিয়েছে, বিশ্বশক্তি হয়েও ইরানি ড্রোনের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। এনে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র শাহেদ ড্রোন নকল করে আসলে নিজেদের পরাজয় স্বীকার করেছে। এছাড়া আইআরজিসির মুখপাত্র দাবি করেছেন, এমন পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের ইরানের প্রতি ভয়েরই বহিঃপ্রকাশ। ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে মার্কিন সমর দপ্তর নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার বড়াই করে আসছিল। তবে এবার যেন নিজেদের বক্তব্যের বিপরীতে গিয়েই ইরানের ড্রোনের মডেল নকল করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সমর দপ্তর নিশ্চিত করেছে যে শাহেদ 136 মডেল অনুকরণ করে LUCAS নামের নতুন ড্রোন এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পরিহাসমূলক প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। স্থানীয় সময় মঙ্গলবার ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেখার্চি বলেন, নিজেদের প্রযুক্তিগত সুপার পাওয়ার দাবি করা দেশগুলোকে ইরানি ড্রোনের সামনে হাঁটু গেড়ে বসে সেটিকে অনুকরণ করতে দেখাচ্ছে বড় গর্ব আর সম্মান কিছু হতে পারে না। তিনি আরও দাবি করেন, তেহরানের এই ড্রোন নকল করার মধ্য দিয়ে ওয়াশিংটন নিজেদের পরাজয় স্বীকার করে নিয়েছে। শেখার্চি আরও বলেন, রাশিয়া থেকে ইয়েমেন পর্যন্ত বহু মিত্রকেও ইরান এসব ড্রোন সরবরাহ করছে। আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, শাহেদ ড্রোন একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ভেদ করে 1000 কিলোমিটার পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তিনি দাবি করেন, ইরানের ক্রমোন্নত মিসাইল ড্রোন সমন্বয় ক্ষমতার জন্যই 22 দফা ক্ষেপণাস্ত্র হামলার সময়ও ইসরায়েল বহু ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়। তিনি দাবি করেন, এই সক্ষমতা নকল করার চেষ্টা আসলে মার্কিন উদ্বেগেরই বহিঃপ্রকাশ।
বিশ্লেষকদের মতে ইরানের শাহেদ ড্রোন এখন বৈশ্বিক সামরিক পরিকল্পনায় পরিবর্তন আনছে। রাশিয়া এটি গেরান-2 নামে উৎপাদন করছে এবং ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার করছে। কম ব্যয়, কম শব্দ, ছোট রাডার সিগন্যাল ও ঝাঁকে ঝাঁকে আক্রমণের কৌশল মিলিয়ে এই ধরনের ড্রোন প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা দুর্বল করতে অত্যন্ত কার্যকরী প্রমাণিত হচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তাইওয়ান ইস্যুতে উত্তেজনার মধ্যেই জাপানের চারপাশে চীন রাশিয়ার বিমান মহড়া। গভীর উদ্বেগ টোকিওর, যুদ্ধ বিমান উড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ। আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নতুন করে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প ও তার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো তদন্ত করলে এই নিষেধাজ্ঞা দেয়া হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানান, আফগানিস্তানে মার্কিন সেনাদের কর্মকাণ্ড ও গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে কোনো তদন্ত না করার দাবি জানিয়েছে ওয়াশিংটন। তবে এমন সিদ্ধান্ত নিতে হলে আইসিসির 2/3 সদস্যের সম্মতি লাগবে, যা বেশ জটিল বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিকে মার্কিন সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপকারী হিসেবে দেখে আসছে। এবার আদালতের ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি দিল ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালতকে তাদের প্রতিষ্ঠা দলিল সংশোধন করে ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো তদন্ত না করার নিশ্চয়তা দেওয়ার দাবি জানিয়েছে। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আইসিসি যদি যুক্তরাষ্ট্রের এই দাবি, গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে তদন্ত বাতিল এবং আফগানিস্তানে মার্কিন সেনাদের কর্মকাণ্ড নিয়ে পুরানো তদন্ত আনুষ্ঠানিকভাবে বন্ধ করার দাবি না মানে, তাহলে আরও আইসিসি কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। এমনকি আদালতকেও সরাসরি নিষেধাজ্ঞার আওতায় আনা হতে পারে। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন অভিযানে 80 জনের বেশি নিহত হওয়া, কয়েকজনকে অতিরিক্ত বল প্রয়োগে হত্যা করা হয়েছে কিনা এসব নিয়ে মার্কিন কংগ্রেসেও তদন্ত শুরু হতে পারে বলে জানা গেছে। মার্কিন প্রশাসনের আশঙ্কা, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষ হলে 2029 সালে তার বিরুদ্ধে তদন্ত শুরু হতে পারে। চলতি বছর আইসিসির 9 কর্মকর্তা মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। নতুন নিষেধাজ্ঞা দিলে আদালতের দৈনন্দিন কার্যক্রমই ব্যাহত হতে পারে। ঝুঁকিতে পড়তে পারে কর্মকর্তা কর্মচারীদের বেতন পরিশোধ থেকে শুরু করে ব্যাংক লেনদেনও। তবে রোম সংবিধি বদলাতে হলে আইসিসির 125 সদস্যের 2/3 সম্মতি লাগবে, যা অত্যন্ত কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। জাপানের চারপাশে রাশিয়া ও চীন যৌথভাবে বোমারু বিমানের টহল চালিয়েছে বলে জানিয়েছে টোকিও। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাশিয়ার Tu-95 পারমাণবিক সক্ষমতার কৌশলগত 2টি বোমারু বিমান জাপান সাগর থেকে পূর্ব চীন সাগরের দিকে উড়ে গেছে। সেখানে 2টি চীনা H-6 বোমারু বিমানের সঙ্গে মিলে প্রশান্ত মহাসাগরে যৌথ টহল চালিয়েছে। পরে 4টি চীনা J-16 যুদ্ধ বিমানও যোগ দেয়। এগুলো জাপানের ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মধ্যে যাওয়া আসা করে। মন্ত্রণালয় আরও জানায়, জাপান সাগরে একই সময় রাশিয়ার বিমান বাহিনীর কার্যক্রম শনাক্ত করা হয়েছে। সেখানে একটি A-50 আগাম সতর্ককারী বিমান ও 2টি Su-30 যুদ্ধবিমান উঠছিল। এই ঘটনায় যুদ্ধবিমান উড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে টোকিও। ইউএলসির পশ্চিম উপকূলের দিকে একাধিক রকেট নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় বুধবার এই তথ্য জানায় দক্ষিণ কোরিয়া। সিওলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার বিকেলে উত্তর কোরিয়া ইউএলসি এর উত্তরাঞ্চলে একের পর এক রকেট নিক্ষেপ করে। ঘটনার তদন্তে একসঙ্গে কাজ করছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ। বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী বলছে, যৌথ প্রতিরক্ষা অবস্থান বজায় রেখে পিয়ংইয়ং এর সব গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যে কোনো উস্কানির জবাব দিতে প্রস্তুত তারা। বহুমুখী যুদ্ধ ক্ষমতার জন্য বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তা পেয়েছে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান। উন্নত রেডার, শক্তিশালী ইঞ্জিন ও স্টেলথ সুবিধায় টাইফুনকে বর্তমানে বিশ্বের সবচেয়ে সক্ষম ফাইটার জেটগুলোর একটি ধরা হয়। বাংলাদেশের বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে তাই ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান নেবে বাংলাদেশ সেনাবাহিনী। এ বিষয়ে লিওনার্দো SPA ইতালির সঙ্গে লেটার অফ ইন্টেন্ট বা সম্মতিপত্র সই হয়েছে।
সামরিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ করতে অত্যাধুনিক প্রযুক্তির ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এর মধ্যেই বাংলাদেশ বিমান বাহিনী ও লিওনার্দো এসপিএ ইতালির মধ্যে লেটার অফ ইন্টেন্ট বা সম্মতিপত্র সই হয়েছে। ব্রিটেন, জার্মানি, ইতালি ও স্পেনের যৌথ নির্মিত এই বিমান বহু দেশের বিমান বাহিনীতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। টাইফুন জেটের সবচেয়ে বড় শক্তি এর বহুমুখী যুদ্ধ ক্ষমতা। আকাশে শত্রু দমন, দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত, নজরদারি, ইলেকট্রনিক যুদ্ধ ও শত্রুর বিমান প্রতিরক্ষা নিষ্ক্রিয় করা সব ক্ষেত্রেই এটি কার্যকর। 2 ইঞ্জিন বিশিষ্ট এই বিমান এক আসনের হলেও কিছু সংস্করণে 2 জন বসতে পারে। আধুনিক নকশার উইং বা ডানা উড্ডয়নের গতি বাড়ায়। শারীরিক গঠনে বিমানটি 15.96 মিটার লম্বা, 10.95 মিটার চওড়া এবং ওজন 11 টন। সর্বোচ্চ 23.5 টন ওজন নিয়ে উঠতে পারে এটি। 2টি EJ-200 টার্বোফ্যান ইঞ্জিনের জোরে ঘন্টায় প্রায় 2500 কিলোমিটার গতি তুলতে সক্ষম জেটটি 55,000 ফুটের বেশি উচ্চতায় উঠতে পারে এবং টানা প্রায় 2900 কিলোমিটার উঠতে পারে জ্বালানি পুনরায় না নিয়েই। বিমানটির যুদ্ধ ক্ষমতা বৃদ্ধিতে আছে উন্নত রেডার ব্যবস্থা। প্রথমে ASEA রাডার ব্যবহার করা হলেও নতুন সংস্করণে ব্যবহৃত হয়েছে ক্যাপ্টার ই। ন্যাটো মানসম্পন্ন ডেটা লিঙ্ক, সেন্সর, বৈদ্যুতিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং হেলমেট মাউন্টেড টার্গেটিং সিস্টেমও রয়েছে। অস্ত্র হিসেবে আছে 27 মিলিমিটার কামান এবং 13টি হার্ড পয়েন্ট, যেখানে যুক্ত করা যায় M120, মিটিওর, আইরিস-টি, পেভওয়ে বোমা, স্টর্ম শ্যাডো, ব্রিমস্টোন সহ আরও উন্নত ক্ষেপণাস্ত্র। ধাতব অংশ মাত্র 15% হওয়ায় গোপন অভিযানে রেডারে ধরা পড়ার ঝুঁকিও কম। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আর থাকছে। 2 বছর বিরতির পর বেথলেহেম শহরে বড়দিনের উৎসবের আমেজ। আলোকসজ্জা দেখতে হাজারো মানুষের ভিড়। ইসরায়েলি দখলদারিত্ব বন্ধের আহ্বান। যুক্তরাষ্ট্রে ভিসা ছাড়াই প্রবেশ করতে হলে এখন থেকে ভ্রমণকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের 5 বছরের তথ্য, পুরনো ইমেইল, কোনো নম্বর ও পরিবারের বিস্তারিত তথ্য জমা দিতে হতে পারে, এমন প্রস্তাব দিয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি। আগে যেখানে শুধু অভিভাবকের নাম, একটি ইমেইল ঠিকানা আর পুরনো অপরাধের তথ্য দিলেই চলতো, ভিসা ওয়েভার প্রোগ্রামের 42 দেশের যাত্রীদের জন্যই কার্যকর হতে পারে এই নতুন নজরদারি নীতিমালা। শুল্ক সীমান্ত সংরক্ষণ সংস্থা সিবিপি বলছে নতুন নিয়মে আরও কিছু তথ্য যুক্ত করা হবে, যেমন ছবির মেটাডেটা, পরিবারের সদস্যদের জন্মস্থান ও যোগাযোগের তথ্য, আর বায়োমেট্রিক ডেটা, যার মধ্যে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট বা আইরিশ তথ্য। সংস্থার দাবি, ট্রাম্পের নিরাপত্তা যাচাই সংক্রান্ত নির্বাহী আদেশ মানতেই এই বাড়তি তথ্য সংগ্রহ। প্রস্তাবটি চূড়ান্ত করার আগে 60 দিন জনমত নেওয়া হবে। মরক্কোতে ভবন ধসে শিশুসহ অন্তত 19 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 16 জন। বুধবার স্থানীয় সময় ভোর রাতে দেশটির ফেস শহরে 2টি আবাসিক ভবন হঠাৎ ধসে পড়ে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, ভবনগুলোতে মোট 8টি পরিবার বসবাস করত। আহতদের উদ্ধার করে জরুরি পরীক্ষা ও চিকিৎসার জন্য ফেস ইউনিভার্সিটি হাসপাতাল সেন্টারে ভর্তি করানো হয়। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে। নতুন করে এমন বিপর্যয় ঠেকাতে ধসের কারণ জানতে দ্রুত তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। রাশিয়ার আইভানোভতে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে 7 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার মস্কোর পূর্বাঞ্চলে অনুশীলন চলাকালে বিমানটি বিধ্বস্ত হয়। 50 বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত বিমানটি কারিগরি ত্রুটির কারণেই বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে। যদিও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রয়োজনীয় মেরামতের পরই বিমানটি অনুশীলনে অংশ নেয়। এই অবস্থায় দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। পাশাপাশি গোটা এলাকায় চলছে তল্লাশি। তবে চলমান ইউক্রেন যুদ্ধের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলে মনে করা হচ্ছে। ভারতের ইন্ডিগো এয়ারলাইন টানা 7 দিন পর স্বাভাবিক ফ্লাইট পরিচালনায় ফিরেছে। বুধবার ইন্ডিগোর সিও এক্সে এক ভিডিও বার্তায় জানায়, ফ্লাইট পরিচালনা সম্পূর্ণ স্থিতিশীল অবস্থায় রয়েছে। বিমানমন্ত্রী রামমোহন নাইডু জানান, সামগ্রিক স্থিতিশীলতা ফেরাতে রুট কমানো জরুরি, তবে সব গন্তব্যে ফ্লাইট চলবে। পাইলট রোস্টার পরিকল্পনায় ভয়াবহ ব্যর্থতার জেরে গত সপ্তাহে 3000-এর বেশি ফ্লাইট বাতিল করে ইন্ডিগো, যা ভারতের আকাশপথে মারাত্মক অস্থিরতা তৈরি করে। এর মধ্যে সরকার ইন্ডিগোর শীতকালীন সূচি 10% কমানোর নির্দেশ দিয়েছে। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেছেন ব্রিটিশ পার্লামেন্টের বর্তমান ও সাবেক সদস্যরা। লন্ডনের হাউস অব লর্ডসে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা বলেন,
বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রগতির জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন জরুরি। সেমিনারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতাও কামনা করা হয়। লন্ডন থেকে আরও জানাচ্ছেন শোয়েব কবির। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক সেমিনার। বুধবার লন্ডনের হাউস অব লর্ডসে এই আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন অবশ্যই হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ ইউকে আয়োজিত তারেক রহমানের আদর্শ ও রাজনীতি সমকালীন বাংলাদেশ শীর্ষক সেমিনারে অংশ নেন ব্রিটিশ এমপি, হাউস অব লর্ডসের সদস্য, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী, আইনজীবী, সাংবাদিক সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে বিশ্লেষণ তুলে ধরেন বক্তারা। বেগম জিয়া অত্যন্ত কঠিন সময়ে পার করেছেন শেখ হাসিনার আচরণের কারণে। আমি আশা করি তিনি দ্রুত সেরে উঠবেন। আমি নিশ্চিত যে ডক্টর ইউনূস শিগগিরই সুষ্ঠু নির্বাচন আয়োজন করবেন এবং বাংলাদেশ একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাবে। সেটাই আমরা দেখতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা, এবং সেটি নিশ্চিত হলেই আমরা সমর্থন করব। সেমিনারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার পাশাপাশি তার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস নিয়েও আলোচনা হয়। আমরা প্রার্থনা করি বেগম জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন এবং বাংলাদেশের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা চালিয়ে যেতে সক্ষম হবেন বলে আশা করছি। বেগম খালেদা জিয়া শুধুমাত্র বাংলাদেশের বিএনপি নেত্রী না, এখন সাউথ এশিয়ার নেত্রী। ওনার সুস্থতার জন্য আজকে ব্রিটিশ পার্লামেন্টের এমপি, লর্ডস, আদার্স যারা মেম্বার ছিলেন সবাই দোয়া করছেন। আমরাও দোয়া করি যাতে উনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসতে পারেন। সেমিনারে বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হয়। লর্ড হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভয়েস ফর বাংলাদেশ ইউকে এর প্রতিষ্ঠাতা আতাউল্লাহ ফারুক। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। 16 বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ 10টি সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া। বুধবার স্থানীয় সময় মধ্যরাত থেকে দেশটিতে শিশুদের জন্য প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ করা হয়েছে। নতুন আইন অনুযায়ী কোনো কোম্পানি নির্দেশ না মানলে সর্বোচ্চ $33 মিলিয়ন জরিমানা গুনতে হবে। সরকারের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে অস্ট্রেলিয়ার সাধারণ মানুষ। গত 1 বছর ধরে অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে চলছে নানা জল্পনা। অবশেষে বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হল 16 বছরের কম বয়সীদের জন্য 10টি সামাজিক মাধ্যমের ব্যবহার। বুধবার স্থানীয় সময় মধ্যরাত থেকে দেশটিতে শিশুদের জন্য টিকটক, গুগল, ইউটিউব এবং মেটার ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ করা হয়েছে। সরকারের নতুন আইন অনুযায়ী 10টি বৃহত্তম প্ল্যাটফর্মকে শিশুদের প্রবেশ সুবিধা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কোম্পানি এই নির্দেশ না মানলে সর্বোচ্চ $33 মিলিয়ন জরিমানা গুনতে হবে। মানবাধিকার কর্মীরা সরকারের এই সিদ্ধান্তের প্রশংসা করেছে। এমনকি বিশ্বের অন্য যেসব দেশ শিশুদের বয়স বিবেচনায় একই ধরনের পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করছে, সেসব দেশও বর্তমানে অস্ট্রেলিয়ার এই নিষেধাজ্ঞার দিকে নজর রাখছে। বিশ্বজুড়ে শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তায় সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিয়ে উদ্বেগ দিন দিন বাড়ছে। তবে অস্ট্রেলিয়া সরকারের এমন পদক্ষেপের সমালোচনা করছে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি ও বাক স্বাধীনতার পক্ষে লড়াই করা প্রতিষ্ঠানগুলো। রাইসা জান্নাত, সময় সংবাদ। 2 বছর বিরতির পর বড়দিনের আলোয় আলোকিত অধিকৃত বেথলেহেম শহর। পশ্চিম তীরের এই ঐতিহাসিক শহরে জড়ো হয় হাজারো মানুষ। যিশু খ্রিস্টের জন্মভূমি হিসেবে পরিচিত মেঞ্জার স্কয়ারে 20 মিটার উঁচু ক্রিসমাস ট্রি জ্বলে উঠতেই উল্লাসে ফেটে পড়েন সবাই। অধিকৃত পশ্চিম তীরের ছোট ঐতিহাসিক শহর বেথলেহেম। শহরটির সবচেয়ে পরিচিত স্থাপনা নেটিভিটির গির্জা ও মেঞ্জার স্কয়ার। প্রতি বছর খ্রিস্টান সম্প্রদায়ের তীর্থযাত্রীরা এখানে যান শ্রদ্ধা জানাতে। কিন্তু গাজা যুদ্ধের প্রভাবে এবারও শহরে পর্যটন কমেছে, অর্থনীতিও দুর্বল হয়েছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর 2023 সাল থেকে কোনো বড় ধরনের জনসমাগম হয়নি এই শহরটিতে। সেই নিস্তব্ধতা ভেঙে নাজুক যুদ্ধবিরতির মধ্যেই হাজারো ফিলিস্তিনি ভিড় করেন এই মেঞ্জার স্কয়ারে। টানা 2 বছরের বিরতির পর শহরের চারপাশ সাজানো হয়েছে রঙিন গ্রাফিতিতে। রাত 8টায় লাল সোনালি সাজে ঝলমলে 20 মিটার উঁচু ক্রিসমাস ট্রি আলোকিত হতেই আনন্দে মেতে ওঠে সবাই।
যীশুখ্রিস্টের জন্মস্থান হিসেবে বেথলেহেম বিশ্বজুড়ে কোটি খ্রিস্টানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান। শহরের প্রাচীন স্থাপত্য আর সরু ঐতিহাসিক পথ এখনো সেই ধর্মীয় ঐতিহ্য বহন করে। বেথলেহেম থেকে গাজার দূরত্ব মাত্র 60 কিলোমিটার হলেও যুদ্ধের চাপ এখানকার মানুষের জীবনে গভীরভাবে পড়েছে। অনেক পরিবার স্বজন হারিয়েছেন, অনেকেই তাদের খবরও পাচ্ছেন না। শহরের চারপাশে ইসরায়েলি বাহিনীর নির্মিত কংক্রিট দেয়াল এখন রঙিন গ্রাফিতির ক্যানভাসে বদলে গেছে, যেখানে ফুটে উঠছে বেদনা, প্রতিরোধ আর আশা। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এবার ভেনেজুয়েলা তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র। পুয়ের্তো রিকোয় সামরিক ঘাঁটিতে বেড়েছে মার্কিন সেনা উপস্থিতি, অবৈধ আখ্যা মাদুরোর। এবং গাজায় ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঝড়, বাইরন বৃষ্টিতে তলিয়েছে আশ্রয়কেন্দ্র। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ইসরায়েলি বর্বরতায় শিশু নিহত, পশ্চিম তীরে অভিযানে আটক শতাধিক। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন মিসবাউল আলিফ। ধন্যবাদ কাজল। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।